এদিকে নির্বাচনের আগেই পালাতে শুরু করেছে উপদেষ্টারা। হঠাৎ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক অ্যাকশন শুরু। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগ দলটির। এই ভিডিওতে আপনাদের সামনে আমি এই সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান প্রকাশ করছে সেটা আপনাদেরকে জানাই। এই যে প্ল্যানের কথাটা সজীব ওয়াজেদ জয় তিনি প্রকাশ করলেন, সেটা রীতিমতোই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা বলতে গেলে ডক্টর ইউনূসের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তিনি মাথায় হাত দেওয়া মানে তিনি চিন্তায় পড়ে গেছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ একটা ঐতিহাসিক ধরা খেয়েছে। বাংলাদেশের হৃৎপিণ্ডে চেপে ধরেছে ভারতবর্ষ। এটাই হচ্ছে চাওয়ালা প্রধানমন্ত্রীর কারিশমা, যেটা আমাদের নোবেল বিজয়ী সুদখোরের কারিশমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। উপদেষ্টা কি আগে থেকে কিছু আঁচ করতে পারছেন, যে কারণে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য খুব দ্রুত পাসপোর্ট জমা দিয়ে বিভিন্ন দেশে ভিসা নেওয়ার চেষ্টা করছেন? উপদেষ্টাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে চান? তারা এত ভালো কাজ করলেন, দেশ ছাড়ার আশঙ্কাতে তাদের কেন থাকে? এরা যদি কথা শুনতো তাহলে তো এদেরকে জেলে যেতে হতো না। হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র 10 দিন আগে বোমা ফাটালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখিয়ে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখিয়ে বুঝতে পেরেছেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসে আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি প্রতিনিয়ত এমন নিউজ আপডেট পেয়ে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আমি ভিডিও দেখে আসি, তারপর এই বিষয় নিয়ে কথা বলছি। এই ভিডিওতে আপনাদের সামনে আমি এই সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান প্রকাশ করছে সেটা আপনাদেরকে জানাই। এই যে প্ল্যানের কথাটা সজীব ওয়াজেদ জয় তিনি প্রকাশ করলেন, সেটা রীতিমতোই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা বলতে গেলে ডক্টর ইউনূসের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তিনি মাথায় হাত দেওয়া মানে তিনি চিন্তায় পড়ে গেছেন। গতকালকে যে ঘটনাটা ঘটছে, আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি কলকাতার একটা ভারতের একটা কি বলে সরাসরি লাইভে বক্তব্য দিচ্ছেন। সরাসরি আপনি ভাবুন যে সেখানে মানে এটাই প্রথম 5 আগস্টের পরে ভারতের মাটিতে মানে সামনে এসে স্টেজে উঠে সশরীরে না, মানে ভার্চুয়ালি তিনি সরাসরি যে বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যে তিনি যে তথ্যগুলো তুলে ধরছেন, সেইটা শোনার পরে প্রকৃতপক্ষে এই চিরতত্ত্বের চেলাদের ঘুম হারাম এরকমই আমার কাছে মনে হইতেছে। কারণ নির্বাচনী যে একটা মাস্টার প্ল্যান তাদের ছিল, সেই নির্বাচনী মাস্টার প্ল্যানটা সজীব ওয়াজেদ জয় প্রকাশ করে দিচ্ছে। হাসিনা পুত্র জয় বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিলেও ভারতীয় দর্শকদের সামনে দেওয়া কলকাতার এই অনুষ্ঠান নিয়ে প্রবল আগ্রহ ছিল। মানে ভারতীয় দর্শকরাও সেখানে উপস্থিত ছিলেন। জয় তার ভাষণে বর্তমান সরকারের নানান কীর্তির কথা তুলে ধরেন, পাশাপাশি বিএনপি ও জামাতে ইসলামের তীব্র সমালোচনা করেন। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে, আমি মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটা হলো যে নির্বাচন বিষয়ে সজীব ওয়াজেদ জয় কী প্ল্যানটা, ডক্টর ইউনূসের কী প্ল্যানটা প্রকাশ করলেন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জয় বলেন, আমি জানি আপনারা যারা দেশে আছেন কষ্টে আছেন, আইন শৃঙ্খলা নেই, মব সন্ত্রাস চলছে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তারাই আক্রমণের শিকার হবেন। তবে অনেকে হয়তো ভাবছেন ভোট দিয়ে এই পরিস্থিতির হাত থেকে বাঁচবেন, কিন্তু সত্যি কি বাঁচবেন? এখানে প্রশ্ন। এটি একটি সাজানো নির্বাচন, আপনারা ভোট দিন বা না দিন তাতে কিছু আসে যায় না। আমরা জানি ফলাফল নির্ধারিত হয়ে রয়েছে। তার মতে নির্বাচনের বিএনপি হয়তো বেশি সিট পাবে, কিন্তু খুব বেশি সিট দেবে না। খেয়াল করেন, নির্বাচনে হয়তো বিএনপি বেশি সিট পাবে, কিন্তু বেশি সিট দেবে না। যাতে একটি দুর্বল সরকার হয়, তাই কেউ যাতে বেশি সিট না পায় তা নিশ্চিত করা হয়েছে। এককভাবে বেশি সিট কেউ পাবে না। তিনি বলেন, আপনি যদি এই নির্বাচনে ভোট দেন তাহলে এই নির্বাচনকে তারা আইনসঙ্গত করে তুলবে। তাই বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে ভোট দিতে যাবেন না। যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা যদি দেশকে রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে ভোট দিতে যাবেন না। এই যে তিনি এখানে স্পষ্ট ভাষায় কিন্তু যে কথাগুলো বললেন, এই কথাগুলো দ্বারা কিন্তু মানে কি বোঝা গেল দেখেন, যে আপনি ভোট দিতে যাবেন কি না যাবেন সেটা বড় কথা না। তারা নির্বাচনের একটা কি বলে প্ল্যান আগে থেকে করে রেখেছে। বিএনপি হয়তো নির্বাচনে আসন সিট বেশি পাবে, কিন্তু বিএনপিকে বেশি সিট দেবে না। মানে কোনো রাজনৈতিক দলকেই বেশি সিট দেবে না। একটা মানে কি বলে যে কম সংখ্যক সিট দিয়ে মানে এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ হতে পারবে না। জোটবদ্ধভাবে হয়তো সরকার গঠন করতে হবে, মানে একটা পুতুল সরকার মানে বসানোর চিন্তা ভাবনা করা হইতেছে। আর শেষে তিনি যে কথাটা বললেন, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা যদি দেশকে রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে ভোট দিতে যাবেন না। আর তার আগে তিনি বললেন যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তারাই আক্রমণের শিকার হবেন। তবে অনেকে হয়তো ভাবছেন যে ভোট দেওয়ার মাধ্যমে এটা থেকে রেহাই পাবেন।
কিন্তু আদৌকে রেহাই পাবেন? এই যে প্ল্যানের কথাটা সজীব ওয়াজেদ জয় তিনি প্রকাশ করলেন, সেইটা রীতিমতোই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা বলতে গেলে ডক্টর ইউনূসের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তিনি মাথায় হাত দেওয়া মানে তিনি চিন্তায় পড়ে গেছেন ডক্টর ইউনূস, যে তার প্ল্যান প্রকাশ করে দিচ্ছে সজীব ওয়াজেদ জয়, সে কোথায় বসে তিনি এই বিষয়গুলো কেমনে জানেন? এটা তো আদৌ তার জানার কথা না। তারা এরকম হয়তো ভাবছেন, ওই যে প্রথমে প্রচার করা হয়েছে তিনি তো রাজনীতির র পর্যন্ত বোঝেন না। যাই হোক, সজীব ওয়াজেদ জয়ের এই সতর্কমূলক বার্তাটি দেশের মানুষ কিভাবে গ্রহণ করে সেটাই দেখার বিষয়। আমরা দেখব আদৌ দেশের সাধারণ নাগরিক দেশ স্বাধীনতার সংবিধানকে ভালোবেসে দেশ ভোট কেন্দ্রে যায় কি না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে। আর সেই নির্বাচনে খোদ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ 55 থেকে 60 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই প্রক্রিয়া, সেই মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে। তাদের ইতিমধ্যেই 5 জন প্রার্থীর মানে মনোনয়ন স্থগিত হয়েছে, বাকি 50 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। সেখানে তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন হতে যাচ্ছে। চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দিয়েছেন যে সংবিধানের উপরে ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো আছেন, সংবিধান জীবিত আছে। আর সেই সংবিধান মতে এমনকি 2025 সালে যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে, সেই তফসিলের বিধিবিধান অনুযায়ী বাংলাদেশে দ্বৈত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক প্লাস অন্য দেশের নাগরিক, দ্বৈত নাগরিকরা তারা বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অপরদিকে বাংলাদেশে যারা ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত আছেন তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেভাবেই হোক না কেন, প্রধান নির্বাচন কমিশনার প্লাস আইন শৃঙ্খলার শক্তি ক্ষমতা দেখিয়ে বিএনপি 45 জন ঋণ খেলাপি এদেরকে মনোনয়ন দিয়েছে এবং প্রাথমিক পর্যায়ে তাদের মনোনয়ন বৈধ হয়েছে। কিন্তু যখনই এই 45 জন আর 10 জন আছে দ্বৈত নাগরিকের তালিকায়, সেখানে 1 নম্বর তালিকায় আছেন তারেক রহমান। এই তারেক জিয়া তিনি দ্বৈত নাগরিকের তালিকায় আছেন। তো সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিএনপির 5 জন প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার মধ্যে কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল আহসান মুন্সি এবং কুমিল্লা 10 আসনের গফুর সাহেব, এবং আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে একাধিক মানে প্রার্থী তাদের প্রার্থীতে হারিয়ে ফেলছে। এরপরে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে তিনি তার বিরোধী প্রতিপক্ষ হচ্ছেন বিএনপির এমপি প্রার্থী এম এ কাইয়ুম। এই এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের মামলা আজ করা হয়েছে। আর এই দ্বৈত নাগরিকের মামলা প্লাস ঋণ খেলাপির কারণে যে মানে তারা নির্বাচন করতে পারছে না, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের মানে খুব পরিচালক হিসেবে বাংলাদেশের সকলেই চিনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার, তারা এই ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু হাসনাত আব্দুল্লাহর আসন, কুমিল্লা 10 এবং ঢাকা 11 আসনের নিয়ম একরকমের, এবং আর যা বাকি যে 45 জন ঋণ খেলাপি আছে তাদের জন্য নিয়ম অন্য ভিন্ন হতে পারে না। সুতরাং তারা ইতিমধ্যেই মানে প্রস্তুতি নিচ্ছে যে তাদের মনোনয়ন স্থগিত করার জন্য আপিল করা শুরু করেছে। আমাদের এনসিপির সভাপতি নাহিদ ইসলাম তিনি ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী কাইয়ুমের বিরুদ্ধে আপিল করেছেন। এমনকি ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী খালেদুজ্জামান তিনিও ইঙ্গিত দিয়েছেন যে তারেক রহমান দ্বৈত নাগরিক, সুতরাং দ্বৈত নাগরিক হলে সেটার প্রমাণাদি আছে। ইতিমধ্যেই তিনিও এই আবেদন করার অর্থাৎ নির্বাচনী মনোনয়ন স্থগিত করার আবেদনের পর্যায়ে আছেন। এবং এই দেখা দেখি এনসিপি জামাত তারা নতুন ভাবে পদক্ষেপ নিচ্ছেন যে এই 45 জন যে ঋণ খেলাপি আছেন তারা যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আর সেখানে জামাত এনসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে পারে, সেই মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যেই বাস্তবায়ন করতে শুরু করেছে। আর সেই মেটিকুলাস ডিজাইনে এখনো বোধগম্য বিএনপি হচ্ছে কিনা আমার জানা নাই। যে বিএনপির যারা বিশেষজ্ঞ, যারা বিচার বিশ্লেষণ করে, টকশোতে আলোচনা করে, তারা ইতিমধ্যেই বলতে শুনেছি আমরা, তারা সকলেই বলেছে যে বিএনপিকে আমরা দিক নির্দেশনা দিচ্ছি, আমরা বলছি বিএনপি যদি সেটা না শুনে সেটা আমাদের করার কিছু নাই। বিএনপি একটা মরণ কূপে, মরণ ফাঁদে পা দিয়েছে, জাদুর কাঠিতে তারা বিএনপি দিশেহারা হচ্ছে। সেখান থেকে বের হওয়ার জন্য একমাত্র নির্বাচন বর্জন করা ছাড়া আর কোনো উপায় তারা দেখছে না। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে একটা ইনক্লুসিভ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা না করলে চরম খাসারত দিতে হবে বিএনপির। মেয়াদ থাকতে উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন কেন? বিদেশে যেতে কেন তারা ভিসা নিতে তোড়জোড় শুরু করে দিয়েছেন? দেশের মঙ্গলে এসে ভালো কাজ করার পর বিদেশে যাওয়ার এই চেষ্টা কি খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে? উপদেষ্টা কি আগে থেকে কিছু আঁচ করতে পারছেন যে কারণে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য খুব দ্রুত পাসপোর্ট জমা দিয়ে বিভিন্ন দেশে ভিসা নেওয়ার চেষ্টা করছেন? এবং সরকারের শেষ সময় মানে নির্বাচনের 3 দিন আগে কেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে? এরা যদি কথা শুনতো তাহলে তো এদেরকে জেলে যেতে হতো না। এখন চিন্তা করেন আপনি। এবং এরা কিন্তু যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, এদের মানে নিয়ে এদের সরকারের পরিচালনা, এদের আর্থিক দুর্নীতি, এসব নিয়ে অনেক লিখেছে যে আপনারা এগুলো করবেন না, সাধারণ মানুষের এগুলো তো শুনে টোনে না কখনোই। ন্যাশনাল ফলে যেটা হয়েছে, ক্ষমতায় থাকলে তো কোনো কিছু কেয়ার করে না,
না, যখনই ক্ষমতা থেকে যায় তখন জেলে যায়। আর আমাদের একটা সুবিধা কি, আমরা জেলে যাই নাই, আমরা এগুলো করি নাই কখনো। আমরা কোন রকম অনৈতিক কাজ, দুর্নীতি এগুলোর সঙ্গে কখনো জড়িত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। আশা করি আপনারা মানে আমাদের জন্য দোয়া করবেন যাতে এগুলো করতে না হয়। আর যেটা বললেন যে বিদেশ থেকে তো অনেকেই আসছে, হ্যাঁ তারা আসছে, এরা অধিকাংশ হলো বসন্তের প্রকৃত। এরা কোনোদিন আপনি তাদের এই সরকারে আসার আগে আপনি তাদের নামও শোনেন নাই। তারা হঠাৎ করে সব চলে আসছে এবং হঠাৎ করে তাদের মধ্যে দেশপ্রেম উঠে উঠেছে। এবং আমার একটাই কথা, আমি মানে আপনার অনুষ্ঠানে বলেছি, কয়েক জায়গায় বলেছি, লিখেছি, যে এরা যদি সত্যিকার অর্থে ওই অর্থে দেশপ্রেমিক হতো, তাহলে এরা এসে বলতো কি যে দেখেন আমরা দেশ সেবার একটা সুযোগ পেয়েছি, ইউনুস সাহেব সহ আমরা সবাই প্রতিষ্ঠিত জীবনে, আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমাদের অনেক দিয়েছে। অর্থাৎ এই যে সময়টাতে যে সময়টা আমাদের দেশ সেবার জন্য আমরা আসছি বা আমাদেরকে নিয়ে আসা হয়েছে, আমরা কোনো বেতন ভাতা নিব না, আমরা কোনো মানে কোনো 5,000-6,000 স্কোয়ার ফিটের বাড়িতে থাকবো না, আমাদের কোনো বাংলো মানে মন্ত্রী পাড়া থাকার দরকার নেই, আমাদের প্রত্যেকেই ঢাকা শহরে থাকার জায়গা ব্যবস্থা আছে। আমরা শুধুমাত্র যেটা চাইবো সেটা হলো যে আমাদের যে এখান থেকে গাড়ি এখান থেকে নিয়ে আসতে, ওখান থেকে নিয়ে আসা যায় না, অর্থাৎ একটা গাড়ি যদি থাকে তো সেটা তেল খরচ মানে সরকার থেকে দিবে, এর বেশি আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু দেখেন দুঃখজনক ভাবে এদের সবারই সবকিছু আছে ঢাকা শহরে, মানে ওই 2-3জন ছাত্র উপদেষ্টা ছাড়া তাদের কিছু ছিল না, ঠিক আছে। তো এরা সব এসে ওই বড় বড় বাড়িতে বাড়ি দাও আমাকে, তারপরে প্রাডো গাড়ি দাও, ফ্লাগালা গাড়ি দাও, তারপরে এই সমস্ত, তারপরে পাইপ পিয়াদা দাও, আমাদের বিষয় মানে অনেক ওই যে এটাকে ইংরেজি বলে ট্র্যাপিং সফট। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। বাংলাদেশে যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।